উচ্চ মাধ্যমিকের সমস্ত ছাত্রছাত্রীদের আমার ক্লাসের প্রথমেই যে বিষয়টি অবগত করাতে চাই সেটা হচ্ছে সংস্কৃত বর্ণমালার স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ। যদিও তোমরা এটা 7 এবং 8-এ বিষয়গুলো নিয়ে পড়াশোনা করেছো, আমি 11 শুরু করার সময় পুনরায় ব্যঞ্জনবর্ণ এবং স্বরবর্ণ সম্পর্কে তোমাদের অবগত করিয়েছিলাম এবং তোমরা হয়তো অনেক প্র্যাকটিসও করেছো। উচ্চ মাধ্যমিকের শুরুতেই আমি আবার এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাইছি, এই জন্যই যেহেতু তোমরা এবং বোর্ডের পরীক্ষার অংশীদার হতে চলেছ এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রের বেশ কিছু অংশে, বিশেষ করে ব্যাকরণ অংশের যে প্রশ্ন, সেখানে পুরোটাই তোমাদের সংস্কৃত হরপে অর্থাৎ দেবনাগরী হরপে থাকবে এবং বিশেষ নাটক এবং যে সমস্ত গদ্যপদ্য আছে সেই জায়গারও বেশ কিছু লাইন তুলে অনেক সময় প্রশ্ন হয়, যে কারণে সংস্কৃত বর্ণগুলো সম্পর্কে তোমাদের পরিপূর্ণ ধারণা থাকা একান্তই জরুরি। নইলে ওই জাতীয় প্রশ্নগুলোর উত্তর তোমরা দিতে পারবে না, কারণ তোমরা বুঝতেই পারবে না যে কী লেখা আছে। এই ব্যঞ্জনবর্ণ এবং স্বরবর্ণের সঙ্গে সঙ্গে তোমাদের আরও একটা বিষয় যেটা যুক্ত বর্ণ, সেটা তোমাদের অবশ্যই জানতে হবে। সে বিষয়ে আমরা পরে আলোচনা করব। আপাতত তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে অকার এবং অকার দুটো করা আছে। এই দুটোই কিন্তু সঠিক। কোনো বইতে এই অকার পাবে, কোনো বইতে এই অকারটা পাবে। আকারের ক্ষেত্রেও তাই, দুটো করে দেওয়া আছে। যে কোনো পাঠ্য পড়তে গেলে তোমরা দুটো অকারই পেতে পারো, অতএব দুটোই তোমরা ঠিক, দুটোকেই তোমাদের জানতে হবে। আর যে বিষয়টা এখানে লিকার, এখানে রিকার দুটো আছে, এটা একটা রি, এটা একটা রি। লিকারের ক্ষেত্রেও দুটো আছে। সংস্কৃতে যেটা হ্রস্ববর্ণ এবং দীর্ঘবর্ণ বলে যে বিষয়টা আছে, এটা হচ্ছে হ্রস্বরি, এটা হচ্ছে দীর্ঘরি। লিকারের ক্ষেত্রেও তাই, যদিও লিকারের প্রয়োগ আমরা বাংলাতে পাই না, রিকারের প্রয়োগ বাংলাতে পাই, কিন্তু এই যে দীর্ঘ রিকারের প্রয়োগ বাংলায় নেই, কিন্তু সংস্কৃতে কখনো কখনো তোমরা পেতে পারো, সন্ধির ক্ষেত্রে পেতে পারো। লিকারের ক্ষেত্রেও তাই, লিকারের যখন তোমরা সন্ধি বা সংস্কৃত কোনো পাঠ্য পড়বে সেক্ষেত্রে লিকারের ব্যবহার পাওয়া যায়। বাংলায় আমরা এই ধরনের ব্যবহার পাই না। এটা গেল স্বরবর্ণের কথা। এই বিষয়গুলো তোমাদের মনে রাখতে হবে। এরপরে চলে যাচ্ছি, এবং বর্ণগুলো যে লেখা আছে, তোমাদের বাড়িতে হয়তো অনেকের বই আছে, তোমরা বই থেকে যদি কেউ কারো অসুবিধা হয় লিখতে, তাহলে তোমরা প্র্যাকটিস করবে। দ্বিতীয়ত যেটা চলে যাচ্ছে আমরা ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে। ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রেও সেরকম কোনো দুটো বা একাধিক বর্ণ দুরকমভাবে লেখা হয় না, শুধুমাত্র মূর্ধন্য। এই মূর্ধন্য দেখছো দুরকম লেখা, এটাও মূর্ধন্য, এটাও মূর্ধন্য। এই দুরকম লেখা কিন্তু বিভিন্ন বইতে তোমরা বিভিন্নভাবে পেতে পারো। আর যে বিষয়টা আছে সেটা হচ্ছে এটা কিন্তু অনুস্বার। এই যে ছোট্ট ফোঁটা দেখতে পাচ্ছ, এটা অনুস্বার। এটা লেখা হয় কীভাবে? মনে করো কংস লিখব, এটা ক, এইখানে অনুস্বার দিতে হবে, আর এটা স। এই যে অনুস্বারের ব্যবহারটা কিন্তু এই জায়গাতে হয়। আমরা বাংলাতে কংস লিখতে গেলে এইখানে অনুস্বার দিয়ে কংস লিখি, এরকম। কিন্তু সংস্কৃতের ক্ষেত্রে এই অনুস্বারটা কিন্তু মাত্রার উপরে বসবে, সেটা তাহলে বুঝতে পারবে। তাহলে বুঝতেই পারছো অনুস্বারের প্রয়োগ। আর যে বিষয়টা তোমাদের বলবো, এগুলো ছোট্ট বিষয়, কিন্তু তোমাদের জানতে হবে। এগুলো খুব না জানলে হয়তো পড়তে গিয়ে তোমরা বুঝতে পারবে না। এই যে এসের মতো চিহ্নটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু লুপ্ত অ, এটাকে বলা হয় লুপ্ত অ। লুপ্ত অর সন্ধির ক্ষেত্রে আমরা এটা হয়। এখানে আমি একটা শব্দ লিখেছি আমাদের পাঠ্য অলিপর্বা, কশ্যপ অলিপর্বা। এই যে এসের মতো অংশ দেখতে পাচ্ছ, এটা কোত্থেকে এলো? কশ্যপ বিসর্গ যোগ অলিপর্বা। এই অকার এবং এই বিসর্গ দুটো মিলে একটা লুপ্ত অ হয়েছে এবং একটা ওকার। দেখো এখানে কিন্তু ওকার আছে, এখানে ওকার নেই। অতএব আমাদের যেটা জানার বিষয়, এই যে যে এসের মতো অংশের চিহ্নটা, এই চিহ্নটাকে আমরা সাধারণ ভাষায় বলবো লুপ্ত অ। এটা কিন্তু পাঠ্য বইয়ে
কখনো কখনো পাবে, এটা যেমন জানতে হবে। আর একটা ছোট্ট বিষয়, সেটা হচ্ছে হসন্তর ব্যবহার। এই যে হসন্ত, হসন্ত এবং বিসর্গর ব্যবহার। তোমরা জানো সংস্কৃত শব্দটার সাধারণ যে অর্থ সেটা হচ্ছে বিশেষভাবে যার সংস্কার করা হয়েছে, অর্থাৎ সংস্কৃত ব্যাকরণ ক্ষেত্রে কোনো রকম ভুল, অল্প ভুল বা বেশি ভুল সেটা কিন্তু হয় না। ভুল মানে ভুলই। তুমি যদি কোথাও বিসর্গ হবে অথচ দাওনি, সেক্ষেত্রে পুরোটাই ভুল। কোথাও হসন্ত হবে সেটাও তুমি দাওনি, সেক্ষেত্রে পুরোটা ভুল। অতএব এই নরাণ শব্দে, নর শব্দের দ্বিতীয়ার বহু বচনে রূপ হচ্ছে নরাণ। সেক্ষেত্রে কেউ যদি হসন্ত না দিয়ে শুধুমাত্র নরাণ লেখে তাহলে কিন্তু এটা পুরোটাই ভুল। আবার দেখো নর শব্দ, নর এই শব্দটা অকারান্ত পুংলিঙ্গ শব্দ। এই নর শব্দ এর অর্থ হচ্ছে মানুষ, শুধু মানুষ। কিন্তু নর বিসর্গ এর অর্থ হচ্ছে একজন মানুষ। অতএব যদি বিসর্গ না দাও তাহলে দুটোর মধ্যে অর্থ পার্থক্য কিন্তু অনেকটাই হবে। অতএব সেক্ষেত্রে কিন্তু সংস্কৃত ব্যাকরণগতভাবে একেবারেই ভুল, এবং প্রত্যেকটা ক্ষেত্রে বানানের ক্ষেত্রে এই বিসর্গ, হসন্ত বিভিন্ন ক্ষেত্রে সংস্কৃতে কিন্তু এই বিষয়গুলো দেখা হয়, যে কারণে এই বিষয়গুলোকে তোমাদের অত্যন্ত গুরুত্ব সহকারে বুঝতে হবে এবং জানতে হবে। এরপরে যে বিষয়টা তোমাদের পাঠের সঙ্গে সঙ্গে জানতে হবে যে বিভিন্ন যুক্তবর্ণ, যেমন এই যে শব্দটা লেখা আছে এখানে একটা যুক্তবর্ণ আছে, তালবশ শয় জ ফলা। এখানে দেখো আছে বয় রেপ আকার। অতএব এই যে রেপ, জ ফলা বা কয়ের সঙ্গে ব যোগ করব কী করে, ক্ষয়ের সঙ্গে ব কী যোগ করবো, অর্থাৎ আমরা লেখার সময় যুক্তবর্ণ লেখার সময় বাংলায় যেভাবে আমরা বিভিন্ন যুক্তবর্ণ পাই, সংস্কৃতের ক্ষেত্রেও সে ধরনের যুক্তবর্ণ অবশ্যই আছে। সেই যুক্তবর্ণগুলোকে আমাদের পাঠ্য বই তোমরা আগেও জেনেছো, তো যেহেতু দীর্ঘদিন 8-এর পর থেকে 9-10 যেহেতু সংস্কৃত নেই, যে কারণে প্র্যাকটিস হয় না বা আমাদের পড়ার বাইরে থাকে, আবার নতুন করে 11-এ আমরা পড়ি, এবং 11-ও তোমরা অনেকেই গুরুত্ব দাও না, যে কারণে বিষয়গুলো এড়িয়ে যাও। 12-এ কিন্তু এড়িয়ে যাওয়ার জায়গা নেই, এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে, নইলে কিন্তু তোমার পরীক্ষার যে মার্কস সেখানে কিন্তু প্রভাব পড়বে। অতএব বিভিন্ন যুক্তবর্ণগুলো তোমাদেরকে জানতে হবে, সে বিষয়ে প্র্যাকটিস করতে হবে, পড়ার সময় সময় দেখে দেখে সেগুলো দেখতে হবে কোথায় যুক্তবর্ণ আছে, কী যুক্তবর্ণ আছে। কারো অসুবিধা হলে অবশ্যই আমাকে SMS করবে। এবারে চলে আসি আমাদের উচ্চ মাধ্যমিকের সংস্কৃতের যে সিলেবাস। অতএব আমাদের সারা বছর ধরে কি কি পড়তে হবে, কোন কোন অংশ থেকে কত কত নম্বর থাকবে, কি টাইপের প্রশ্ন থাকবে, অর্থাৎ কোশ্চেন প্যাটার্ন কেমন হবে, সে বিষয়ে আমরা একটু প্রথমে জেনে নেব। প্রথমে তোমাদের যে অংশটা দেখতে পাচ্ছ তোমরা, গদ্য অর্থাৎ প্রোজ, গদ্য আছে দুটো, আর্যাবর্তনম এবং বনগতা গুহা, এই দুটো হচ্ছে গদ্য। তারপর হচ্ছে পদ্য, শ্রী গঙ্গা স্তোত্রম এবং শ্রীমদ্ ভগবদ্ গীতা কর্মযোগ তৃতীয় অধ্যায়, অর্থাৎ শ্রীমদ্ ভগবদ্ গীতার যে কর্মযোগ, সেই তৃতীয় অধ্যায়ের যে কর্মযোগ সেই অংশ থেকে আমাদের কয়েকটি শ্লোক এখানে পাঠ্য আছে। তারপরে একটি মাত্র নাটক আছে, যেটা হচ্ছে বাসন্তিকম স্বপ্নম। এর প্রথম অঙ্ক পুরোটা নেই, একটা নির্বাচিত ছোট্ট অংশ আমাদের পাঠ্য আছে। তারপরে যেটা আছে হিস্ট্রি অফ সংস্কৃত লিটারেচার, অর্থাৎ সংস্কৃত সাহিত্যের ইতিহাস। তোমরা 11-এ যেটা পড়েছো বৈদিক লিটারেচার, অর্থাৎ বৈদিক সাহিত্যের সাধারণ ধারণা, বৈদিক সাহিত্যের যে ইতিহাস, 4টা বেদ এবং সেই সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ, সেগুলো সম্পর্কে জেনেছিলে। এবারে আমাদের যেটা পড়তে হবে সংস্কৃত সাহিত্যের ক্লাসিক্যাল লিটারেচার, যেটা বলছে লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস। সেখানেও কিন্তু কয়েকটা নাটক এবং টেকনিক্যাল লিটারেচার যেটা সংস্কৃতে বলা হয়, অর্থাৎ সেখানে আমাদের বিজ্ঞানভিত্তিক কিছু আলোচনা আছে, সেখানে আছে চিকিৎসা বিজ্ঞান, সেখানে আছে জ্যোতির্বিজ্ঞান। তো যে অংশটা দেখতে পাচ্ছ এখানে সংস্কৃত সাহিত্যের ইতিহাসের নাটক অংশে যেটা আমাদের পড়তে হবে, যেগুলো
সারাংশ এবং ছোট কোশ্চেন এখান থেকে হয়। স্বপ্ন বাসব দত্তম রচনা করেছেন ভাস। মৃচ্ছকটিকম রচনা করেছেন শূদ্রক। অভিজ্ঞান শকুন্তলম কালিদাসের রচনা। এরপর আছে মুদ্রা রাক্ষস, মেঘদূত, গীতগোবিন্দ। এর মধ্যে স্বপ্ন বাসব দত্ত, মৃচ্ছকটিকম, অভিজ্ঞান শকুন্তলম এবং মুদ্রা রাক্ষস এটা হচ্ছে নাটক। মেঘদূত এবং গীতগোবিন্দ এটা হচ্ছে গীতিকাব্য, এটা দূতকাব্য বলা হয় এটাকে, গীতগোবিন্দম। আর্যভট্ট এবং বরাহমিহির সম্পর্কে আমাদের পড়তে হবে। এই অংশটা টেকনিক্যাল লিটারেচার বলে যে সংস্কৃত সাহিত্যের ইতিহাসের যে অংশটা আছে বা যে বিষয়টা আছে সেই অংশ থেকে কয়েকটা মাত্র আর্যভট্ট, বরাহমিহির, চরক সংহিতা এবং সুশ্রুত সংহিতা। এই হচ্ছে পাঠ্য সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে। এটা গেল আমাদের। এখানে যেটা থাকবে টোটাল থাকবে এখানে 50 নম্বর। নম্বরগুলো দেখো, এখান থেকে 12, অর্থাৎ পদ্য থেকে 12, গদ্য থেকে 12, নাটক থেকে যেখানে থাকবে এখানে 5, অর্থাৎ একটা বড় প্রশ্ন, এখানে 3টা করতে হবে 3 নাম্বার, অর্থাৎ 8 নাম্বার, আর এখান থেকে 4 নাম্বার এমসিকিউ। 12, অর্থাৎ গদ্য থেকে 12, পদ্য থেকে 12, নাটক থেকে 12। আর যে টেকনিক্যাল লিটারেচার এবং সংস্কৃত সাহিত্যের ইতিহাসে যে নাট্য অংশ এবং গীতিকাব্য, দূতকাব্য যে অংশটা আছে সেখান থেকে আমাদের নাম্বার থাকবে 3 নাম্বার থেকে এমসিকিউ, 2 নাম্বার থাকবে এসএ কিউ এবং 5 নাম্বারের একটা বড় প্রশ্ন থাকবে। এই সব মিলিয়ে 15, 11 এবং 20। সেই সঙ্গে একটা অ্যাম্প্লিফিকেশন মানে ভাব সম্প্রসারণ। এই ভাব সম্প্রসারণ থাকবে একটা, এটা থাকবে হয় গদ্য অংশ থেকে অথবা পদ্য অংশের কোনো একটা লাইন তোলা থাকবে, ছোট্ট লাইন। সেই লাইনের ভাব সম্প্রসারণ আমাদের পড়তে হবে, সেখান থাকবে 4 নম্বর। আবার দেখে নাও, আর্যাবর্তন বনগত গুহা, এইখানে যে নাম্বার দেখে এটা এসএ কিউ, এমসিকিউ, অর্থাৎ মাল্টিপল চয়েস, যেটা তোমাদের এসএ কিউ, যেখানে উত্তর তোমাদের লিখতে হবে, এখানে টিক মারতে হবে, এই অংশগুলোতে টিক মারতে হবে, এখানে উত্তর লিখতে হবে। আর এখানে বড় প্রশ্ন, এই দুটো থেকে যে দুটো বড় প্রশ্ন থাকবে তোমাদের লিখতে হবে একটা। পদ্য থেকেও দুটো বড় প্রশ্ন থাকবে, লিখতে হবে একটা। নাটক থেকে একটা লিখতে হবে, সেখানেও তোমাদের দুটো প্রশ্ন থাকবে, বড় প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন, সেখান থেকে একটা লিখতে হবে। যে সংস্কৃত সাহিত্যের ইতিহাস যেখানে দেখতে পাচ্ছ সেখানেও কিন্তু দুটো প্রশ্ন থাকবে পরীক্ষায়, তোমাদের লিখতে হবে একটা মাত্র। অর্থাৎ বড় প্রশ্ন হচ্ছে 1, 2, 3, 4টা বড় মার্কস 20 নাম্বার। এসএ কিউ অর্থাৎ প্রশ্ন করা থাকবে, তোমাদের উত্তর লিখতে হবে। ধরে নাও স্বপ্ন বাসব দত্তম নাটকটি কার লেখা, নিচে জায়গা করা থাকবে, সেখানে লিখতে হবে যে স্বপ্ন বাসব দত্ত নাটকটি ভাসের লেখা। আর এই যে এমসিকিউ দেখতে পাচ্ছ এখানে কিন্তু উত্তর দেওয়া থাকবে। তোমরা প্রশ্ন দেখেছো হয়তো, আমি একটা প্রশ্ন তোমাদের পরে দেখাচ্ছি। প্রশ্ন দেখেছো যে এখানে উত্তর দেওয়া থাকবে, অপশনাল 4টা করে অপশন দেওয়া থাকবে, তার মধ্যে যেটা সঠিক তার পাশে হয়তো একটা চিহ্ন দেওয়া থাকবে, সেখানে টিক মারতে হবে। এই 50 নম্বর প্রশ্ন এইভাবে সেট করা থাকবে কোশ্চেন প্যাটার্নে, অর্থাৎ কোশ্চেনগুলো কীভাবে থাকবে। এবং এরপরে থাকবে আরও 30 নাম্বার, যে অংশটা এই 30 নাম্বারের মধ্যে আগে নিচের থেকে শুরু করি। সংস্কৃত ভাষায় অনুচ্ছেদ রচনা। অনুচ্ছেদ মানে হচ্ছে আমরা যেটা অনুচ্ছেদ বা ছোটোবেলায় বা বাংলা পরীক্ষায় যেটা লিখেছি রচনা লেখা, আমরা ছোটোবেলায় গরু রচনা লিখেছি। এরপরে যেমন মাধ্যমিক বা 9, 10 যখন লিখেছো রবীন্দ্রনাথ বা নজরুল বা একটা প্রাকৃতিক কোনো ঋতুর অথবা বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এই জাতীয় রচনা এখানে থাকবে। 5 নম্বরের একটা অনুচ্ছেদ, এখানে থাকবে 3টা বা 4টা থাকবে, তার মধ্যে একটা তোমাদের লিখতে হবে। বাংলা থেকে সংস্কৃত অনুবাদ, তোমরা 11-এ করেছো সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ, কিন্তু এখানে থাকবে বাংলা থেকে সংস্কৃত অনুবাদ। বাংলা 3-4টা বাক্য বা 5টা বাক্য থাকবে, সেই বাক্যগুলোকে সংস্কৃত অনুবাদ লিখতে হবে। এরপর থেকে ভাষাতত্ত্ব থেকে প্রশ্ন থাকবে, একটা বড় প্রশ্ন থাকবে এবং এমসিকিউ থাকতে পারে,
নাও থাকতে পারে। একটা বড় প্রশ্ন তোমাদের ভাষাতত্ত্ব থেকে আসবে, সেটা তোমাদের লিখতে হবে 5 নম্বরের। পরিনিষ্ঠিত রূপ। পরিনিষ্ঠিত রূপ মানে হচ্ছে প্রত্যয়। তোমরা যেমন সন্ধি কালয় বিদ্যালয় করেছো, ঠিক এখানে সেই জাতীয় কিছু প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে প্রত্যয়। প্রত্যয় যেমন পট যোগ তাচ, এটা হচ্ছে পঠিত্ব, এইভাবে থাকবে। এক কথায় প্রকাশ, তোমরা এরকম বাংলায় করেছো এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ থাকবে 4টা, তোমাদের করতে হবে 3টা। 3 নাম্বার। শব্দ যুগলের পার্থক্য। আমি একটা প্রশ্নপত্রের পরে দেখাচ্ছি শব্দ যুগলের পার্থক্য। এখানে থাকবে 3টা, তোমাদের করতে হবে 2 নাম্বার। ব্যাসবাক্য সহ সমাস এবং সমাসের নাম। ব্যাসবাক্য কি, সমাস কি, আমরা যখন ব্যাকরণ পড়ব তখন বিশদভাবে জানবো। শুধু জানো যে এখানে 3টা থাকবে, তোমাদের করতে হবে 2, এখানে থাকবে 4 নাম্বার, অর্থাৎ একটার জন্য 2 নাম্বার করে। কারক বিভক্তি, যেটা 11ও ছিল, এবারও আছে, 4টা থাকবে, করতে হবে 3টা। কারকটা যেহেতু তোমরা 11-এর পরীক্ষা এখনও দেওনি, যে কারণে বুঝতে পারছো না, এই বিষয়গুলো হয়তো বুঝতে অসুবিধা হবে। তো এই যে এখানে থাকবে 30 নাম্বারটা, আগে গেল 50 গদ্য পদ্য নাটক এবং সাহিত্যের ইতিহাস থেকে, এবং এরপরে যেটা নির্মিত অংশ বা ব্যাকরণ ও নির্মিত অংশ, এখান থেকেও থাকে 30, তাহলে 50 আর 30 80। বাকি যে 20 নাম্বার, সেই 20 নাম্বার থাকবে তোমাদের প্রজেক্ট ওয়ার্ক। 11-এ যেমন প্রজেক্ট করেছো, 12-এও কিন্তু সেরকম প্রজেক্ট করতে হবে। প্রজেক্ট কী বিষয়ে করতে হবে সেটা নির্দেশ দেওয়া আছে। সংস্কৃত সাহিত্য সম্পর্কিত বিষয় অবশ্যই হতে হবে, এবং সংস্কৃত মনীষায় বিজ্ঞান চেতনা। সংস্কৃত সাহিত্যের ইতিহাসের পাঠ্য বিষয় অর্থাৎ যে বিষয়গুলো তোমাদের সংস্কৃত সাহিত্যের আছে, যেমন এখানে আর্যভট্ট আছে, বরাহমিহির আছে, চরক সংহিতা, সূত্র সংহিতা, অথবা তোমাদের পাঠ্য যেগুলো আছে সেই বিষয় থেকেও কিন্তু তোমাদের এই যে আর্যবর্তন, বনগত গুহা, গঙ্গায় স্তোত্রম, শ্রীমদ্ ভগবদ্ গীতা, বাসন্তিকম স্বপ্নম, অর্থাৎ এই পাঠ্য থেকেও তোমরা কিন্তু প্রজেক্ট করতে পারো। এটা গেল আমাদের কোশ্চেন প্যাটার্ন কেমন থাকবে, কোন জায়গা থেকে কী ধরনের প্রশ্ন আমাদের থাকতে পারে বা থাকবে সেটা সম্পর্কে আলোচনা। প্রত্যেকটা জায়গায় বলছি, যার যেখানে অসুবিধা হবে তোমরা সরাসরি SMS করো। এবার দেখে নাও, আমি প্রথমে যেটা বললাম সংস্কৃত বর্ণ সম্পর্কে আমাদের এবং যুক্তবর্ণ, অতএব সংস্কৃত যাতে আমরা পড়তে পারি, সংস্কৃত হরফে লেখা থাকলে সেটা যেন আমরা প্রাঞ্জলভাবে পড়তে পারি এবং তার অর্থ অনুধাবন করতে পারি, সেজন্য আমি প্রথমেই বললাম যে আমাদের সংস্কৃত বর্ণ অবশ্যই, যার অসুবিধা আছে এখনও পর্যন্ত, তাকে অবশ্যই জানতে হবে এবং বুঝতে হবে। এই জন্য বলছি, দেখো যে ভাব সম্প্রসারণ যেখানে 4 নম্বর থাকবে, এই ভাব সম্প্রসারণের লাইনটা দেখো সংস্কৃত অর্থাৎ দেবনাগরী হরফে লেখা আছে, 2 থাকবে, তার মধ্যে একটা করতে হবে। এবার যদি মনে করো যে তুমি সংস্কৃত পড়তে পারছো না, তাহলে এই লাইনটা কোত্থেকে নেওয়া হয়েছে বা এর অর্থ কী, তাহলে এটা কিন্তু তুমি পারবে না। অতএব যে কারণে তোমাকে সংস্কৃত বর্ণ দেবনাগরী হরফে অর্থাৎ সংস্কৃত হরফ অবশ্যই জানতে হবে, সেই সঙ্গে জানতে হবে তার যুক্তবর্ণ, তার বিভিন্ন চিহ্নগুলোকে, এবং গ্রামারের যে অংশটা, সেই গ্রামারের অংশও কিন্তু পুরোটাই থাকবে কিন্তু দেবনাগরী হরফে অর্থাৎ সংস্কৃত হরফে। দেখো এখানে কবিষু কালিদাসহ শ্রেষ্ঠ যে লেখা আছে, এটা যদি তুমি পড়তে না পারো তাহলে কারক বিভক্তি নির্ণয় করতে তুমি পারবে না। তারপরে আছে তস্য লেখনম সুন্দরম অস্তি। এবার তুমি যদি পড়তে না পারো, এই জন্য অসুবিধা হবে, তোমাদের যে সহায়িকা বইগুলো আছে, সেই সহায়িকা বইতে কারক বা গ্রামারের যে অংশগুলো সেগুলো কিন্তু বাংলা হরফে লেখা আছে। সেখানে তুমি পারলেও এখানে এসে কিন্তু তুমি যেহেতু যদি লাইনটা বুঝতেই না পারো বা কী লেখা আছে পড়তে না পারো, তাহলে কিন্তু সেই অংশটা পারবে না। এখানে গ্রামান্তরম, চক্রপাণি, রামানুজ এগুলো সংস্কৃত বাংলায় লেখা আছে, কিন্তু এগুলো বাংলায় থাকবে না, এগুলো কিন্তু সংস্কৃতই লেখা থাকবে। দেখো এই যে লেখা আছে গ্রামান্তরম, যেখানে ব্যাসবাক্য সহ সমাস 3টা আছে, তোমাদের 2 করতে হবে, এটা কিন্তু সংস্কৃত হরফে লেখা থাকবে। এবার তুমি যদি পড়তে না পারো তাহলে কিন্তু উত্তরগুলো করতে পারবে না। ঠিক অনুরূপভাবে অর্থ পার্থক্য, অর্থাৎ একই রকম কবরী এবং কবরা, আমরা যেমন বিনা এবং বিনা পড়েছি, শুধু বানানগত পার্থক্য, উচ্চারণগত, এটাকে বলে সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ, অর্থাৎ উচ্চারণ একই রকম
বানানোর ক্ষেত্রে আলাদা, কিন্তু আমরা উচ্চারণ, যেমন কবরী, কবরা, এখানে দেখো সীমান্ত, সীমন্ত এবং সীমান্ত, ভূমুক্তে এবং ভূমুক্তি, সামান্য একটু পার্থক্য, কিন্তু এর অর্থ আলাদা, এর অর্থ আলাদা। এখানেও তাই, সীমান্ত অর্থ আলাদা, সীমন্ত অর্থ আলাদা, সীমান্ত অর্থ আলাদা। তো এগুলো আমরা যখন ব্যাকরণ অংশ পড়বো সেগুলো বিস্তারিত আলোচনা, শুধু দেখে নাও যে আমাদের কীরকম থাকবে। এক কথায় প্রকাশ, দেখো সংস্কৃত হরপে লেখা আছে দশরথস্য অপত্যম পুমান, এটা হবে কি দাশরথী। অতএব এই অংশটা তুমি যদি পড়তে না পারো তাহলে কিন্তু তোমার পক্ষে উত্তরটা করা সম্ভব হবে না। এবং তারপরে যে প্রত্যয়, প্রকৃতি প্রত্যয় আমি যেটা বলেছিলাম, সেই প্রত্যয় দেখো গম যোগ ছত্রী, শেব যোগ তুমুন, রাজন যোগ ইফ, কারক যোগ টাপ, এগুলো কিন্তু সংস্কৃত হরপে লেখা আছে। এবং এখানে সন্ধি যেমন আমরা করেছি, এক্ষেত্রেও কিন্তু শুধু আমাদের উত্তরটা সমান সমান দিয়ে উত্তরটা লিখতে হবে। এবং সারা প্রশ্নপত্রে তোমরা একটা জিনিস মাথায় রাখবে, প্রশ্নপত্রের কোনো অংশের উত্তর কিন্তু তোমাদের দেবনাগরী হরফে লিখতে হবে না। তুমি যখন সংস্কৃত, অর্থাৎ একটা জায়গায় আছে সংস্কৃত লিখতে হবে সংস্কৃত ভাষায়, সেটা হচ্ছে বাংলা থেকে সংস্কৃত অনুবাদ, সেখানে কিন্তু তুমি বাংলা অক্ষরগুলোই লিখবে। অর্থাৎ অহম বিদ্যালয়ম গচ্ছামি যদি আমি লিখি, সেক্ষেত্রে কিন্তু অহম যে শব্দটা সেটা বাংলা অ হ ম এইভাবে লিখবে। আমি এরপরে অন্য একটা ভিডিওতে দেখাবো। আপাতত যতটুকু আমি বললাম, তোমরা পরীক্ষা পড়ার শুরুতেই এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবে এবং প্রত্যেকে বই কিনে নাও।